রহিম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আমরা আজকে অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অর্থাৎ তৃতীয় অধ্যায় নিরাপদ ও নৈতিক ব্যবহার সম্পর্কে আমরা আজকে জানব। তো নিরাপদ ও নৈতিক ব্যবহারের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি আসে কম্পিউটার সিস্টেমে, সেটি হচ্ছে ফায়ারওয়াল। আচ্ছা, ফায়ারওয়াল জিনিসটা কি? ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে এমন একটা সিকিউরিটি সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে কোনো আনঅথরাইজড অ্যাক্সেস অর্থাৎ কোনো আনঅথরাইজড ইউজার কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে না, অর্থাৎ কম্পিউটারের কোনো প্রোগ্রামকে অ্যাক্সেস করতে পারে না। যেমন ধরো, আমরা যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করি, সেই অপারেটিং সিস্টেমের মধ্যে সাধারণত আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে বেছে নেই। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে একটি সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের নাম হচ্ছে ফায়ারওয়াল। এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের সাথে, এটা কিন্তু মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আমাদের সিস্টেম সফটওয়্যারের সাথে ইনক্লুডেড করা থাকে বলে সেটা আমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করার সাথে সাথে ইনস্টল হয়ে যায়। তো এই ফায়ারওয়াল আসলে কী কাজ করে? এই ফায়ারওয়াল মূলত আমাদেরকে কম্পিউটার নিরাপত্তা প্রদান করে। নিরাপত্তা প্রদান বলতে, ধরো আমার কম্পিউটারে যদি আনঅথরাইজড কোনো অ্যাক্সেস চলে আসে, অর্থাৎ যেটা আমি পারমিশন দিব না এমন কোনো অ্যাক্সেস যদি চলে আসে, সেক্ষেত্রে এই ফায়ারওয়াল যেই অ্যাপ্লিকেশানটা আছে সেটা ওই আনঅথরাইজড অ্যাক্সেসকে বাধা প্রদান করে। ধরো কোনো একটা ক্ষতিকারক প্রোগ্রাম আমার কম্পিউটারে ঢুকে গেল, দ্যাট মিনস আমি ভাইরাসের কথাই বলছি। একটা ভাইরাস যদি ঢুকে যায়, সেক্ষেত্রে ফায়ারওয়াল যদি বুঝতে পারে যে এই প্রোগ্রামটি কম্পিউটারের জন্য ক্ষতিকর, তখন ফায়ারওয়াল সেটাকে স্টপ করে দিবে। তার মানে কম্পিউটারে ঢুকতে দিবে না, অর্থাৎ অ্যাক্সেস করতে দিবে না কম্পিউটারকে। তো এই ফায়ারওয়াল মূলত আমরা ইউজ করি আমাদের যেই দৈনন্দিন জীবনে আমরা অ্যাপ্লিকেশনগুলো করি, কম্পিউটার চালাই, তারপরে হচ্ছে আমরা ইন্টারনেট চালাই। তো ইন্টারনেট চালালে আমাদের কী হয়, অনেকগুলা এই ক্ষতিকারক প্রোগ্রাম যেমন মেলওয়্যার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস আমাদের কম্পিউটারে অ্যাটাক করতে পারে। তো অ্যাটাক করার সময় তখন আমাদের ফায়ারওয়াল কী করে, তাদেরকে প্রোটেক্ট করে। তো প্রোটেক্ট করার ফলে আমাদের কম্পিউটার ভাইরাস থেকে বেঁচে যায়। সেটাই হচ্ছে মূলত আমার ফায়ারওয়ালের কাজ। এই ফায়ারওয়াল দ্বারা আসলে আমাদের ওই কম্পিউটার সিস্টেমের অনেকগুলো সিকিউরিটি মেনটেন করা হয়। তার মানে এই শুধুমাত্র ইন্টারনেট অ্যাক্সেস করলে পরে আমাদের এই ভাইরাস অ্যাটাক করবে এমন কিন্তু না। আমরা বিভিন্ন পেন ড্রাইভ ইউজ করে থাকি কিংবা বিভিন্ন থার্ড পার্টি যে ডিভাইসগুলো ইউজ করে থাকি, সেখান থেকেও কিন্তু আমরা ভাইরাসে ইফেক্টেড হতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই ফায়ারওয়াল অনেকটা আমাদের ওই নিরাপত্তাটুকু প্রদান করে থাকে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে হ্যাকিং। হ্যাকিং বিষয়টা হচ্ছে কেমন, ধরো আমি আমার যে কম্পিউটারটা ইউজ করছি, সেই কম্পিউটারটা যদি হ্যাকিংয়ের কবলের মধ্যে পড়ে, হ্যাকিং মানে হচ্ছে চুরি করা। তার মানে এই কোনো ইউজার কিংবা কোনো ক্ষতিকারক প্রোগ্রাম কিংবা যে কোনো ধরনের একটি সফটওয়্যার যদি এই আমার কম্পিউটার সিস্টেমের মধ্যে এই আমার অজানা রূপে, অর্থাৎ আমি জানি না এমনভাবে যদি সে ঢুকে পড়ে, অর্থাৎ এই কী বলে এটাকে, অর্থাৎ চুরি করে যদি সে ঢুকে পড়ে এবং আমার তথ্যগুলো যদি সে সেখান থেকে এই চেঞ্জ করে ফেলতে পারে, কিংবা আমার তথ্যগুলো যদি সেখান থেকে সে এই চুরি করতে পারে, তখন আমরা সেটাকে বলছি হ্যাকিং করা। ধরো আমার যে কম্পিউটারটি আছে, সে কম্পিউটারে যদি যে কোনো উপায়ে, অর্থাৎ ফায়ারওয়াল সিস্টেম থাকে, ওই ফায়ারওয়াল সিস্টেমকেও যদি সে এই ডিনাই করে যদি ঢুকে যেতে পারে, এখন ঢুকে যাওয়ার পরে আমার কম্পিউটার সিস্টেমে ধরো অনেক আমার প্রয়োজনীয় ইনফরমেশান থাকতে পারে, গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকতে পারে। তো আমার তথ্যগুলো যদি সে এই রিড করতে পারে এবং রিড করে যদি সেগুলো সে নিয়ে যেতে পারে, তাহলে সেটাকে আমরা বলছি হ্যাকিং করা। ঠিক আছে, অর্থাৎ আমার পুরো অ্যাকাউন্টটাকে সে অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ আমার কম্পিউটারে তো আমার নির্দিষ্ট একটা অ্যাকাউন্ট থাকবে, তাই না? তো ওই অ্যাকাউন্টে সে ঢোকার পরে যখন ফুল অ্যাক্সেসের পারমিশন পাবে, অর্থাৎ পুরোপুরিভাবে সে যখন অ্যাক্সেস করতে পারবে, সেটাকে আমরা বলছি হ্যাকিং হওয়া। ঠিক আছে, তার মানে আমার পুরো ইউজার অ্যাকাউন্টের সেই পারমিশন নিয়ে নেওয়া।
তাহলে এটাকে আমরা বলছি হ্যাকিং। তাহলে এই হ্যাকিং থেকে বাঁচার জন্য মূলত আমাদের এই বেশ কিছু নিরাপদ এবং নৈতিক ব্যবহার এই আমাদের প্রয়োজন পড়ে। তার মধ্যে একটা হচ্ছে এই ফায়ারওয়ালের কথা বললাম, সেটা হচ্ছে আমাদের নিরাপদ একটা মাধ্যম। এই আমাদের বিভিন্ন আনঅথরাইজড এই অ্যাক্সেসগুলো থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাপচা। তোমরা যারা গুগল ইউজ করো কিংবা এই প্লে স্টোর ইউজ করো কিংবা গুগলের যে কোনো সার্ভিস ইউজ করলে তোমরা হয়তো বুঝতে পারবে যে গুগল ক্রোম কিংবা যে কোনো গুগলের কোনো একটা সার্ভিস দিয়ে যদি তোমরা ইন্টারনেটে ঢুকতে চাও, গুগল যদি তোমাকে কি করে এই মানে বুঝতে না পারে, যে মানে সে যদি সন্দেহ করে, তার প্রোগ্রাম যদি তোমার এই যেই মানে ইনপুটকৃত তথ্যগুলো আছে সেগুলো দিয়ে যদি তোমাকে সন্দেহ করে, তাহলে সে তোমাকে যাচাই করতে পারে যে তুমি কি আসলেই এই কোনো ইউজার রূপে তুমি কি ইনপুট দিচ্ছ নাকি কোনো সিস্টেমেটিকলি ইনপুট হচ্ছে অটোমেটিক। সেই জন্য গুগল কি করে, গুগল কিংবা অন্যান্য যেই অনলাইন সিস্টেমগুলো আছে সেগুলো কি করে, তোমাকে একটা এই ক্যাপচা দিয়ে দেয়। ক্যাপচা মানে হচ্ছে এটা এক ধরনের ইমেজ আকারে আসে, সেই ইমেজের মধ্যে কিছু ছবি আসে কিংবা সেই ছবিগুলো তোমাকে এই টিক চিহ্ন দিতে বলে, অথবা কিছু এই টেক্সট আসে, সেই টেক্সটগুলো তোমাকে অ্যাজ ইউজুয়াল আবার লিখতে বলতে পারে, বলতে হতে পারে। যদি এই ধরনের ক্যাপচাগুলো দিয়ে দেয়, তখন এই ধরনের ক্যাপচাগুলো যদি তুমি অ্যাজ ইউজুয়াল দিতে পারো, তাহলে তুমি একজন এই সাধারণত ইউজার হিসেবে তারা এই যে ওয়েবসাইট কিংবা যে তথ্যগুলো তুমি ইউজ করতে চাও সেখানে তোমাদেরকে ঢুকতে দেয়। আর যদি এই সাধারণত মানুষরা তো ইউজ করলে সেই জিনিসগুলো বুঝবে এবং চিনবে, তারা তো সঠিকভাবে ইনফরমেশনগুলো দিয়ে টিক চিহ্ন দিতে পারবে। এখানে যে আই এম নট এ রোবট নামক যে একটা অপশন থাকে, নর্মালি ওই ক্যাপচা দিলে তখন এখানে আমাদেরকে ওই ক্যাপচার টেক্সটগুলো লেখার পরে এই টিক চিহ্ন দেওয়া লাগে, ঠিক আছে। এখন টিক চিহ্ন দিলে পরে সে বুঝতে পারে যে এটা আসলে কোনো একজন ইউজারে দিচ্ছে, এটা সিস্টেমেটিকলি অটোমেটিকভাবে কোনো প্রোগ্রামের মাধ্যমে আসে নাই। প্রোগ্রামের মাধ্যমে যদি আসতো তাহলে সে ক্যাপচাগুলো টাইপ করে দিতে পারতো না, ঠিক আছে, যেহেতু ক্যাপচাগুলো একটা ইমেজ আকারে আসে। ওকে, তাহলে ইমেজ আকারে যেহেতু আসে, টেক্সট যেহেতু না, ইমেজের মধ্যে টেক্সটগুলো ছবির মতো করে আসার কারণে এই রোবট সে টেক্সটগুলো কিন্তু পড়তে পারে না। পড়তে না পারার কারণে এই ক্যাপচার যে সিস্টেমটা আছে এটা সিকিউরিটির মধ্যে খুব একটা নিরাপদ এবং স্ট্রং সিকিউরিটি সিস্টেম। তো কাজে এই ক্যাপচাটা মূলত আমরা ইউজ করি কেন, আমাদের হ্যাকিং থেকে বাঁচার জন্য, যেন এই ক্যাপচা ইউজ করার ফলে এই যারা হ্যাকাররা আছে প্রোগ্রাম দিয়ে হ্যাক করে, সেই প্রোগ্রামাররা অটোমেটিকলি ইমেজের মধ্যে যে ছবিগুলো লেখা থাকে সেই ছবিগুলো পড়তে না পারে, ঠিক আছে। তাহলে এই মূলত এই বিষয়গুলো হচ্ছে আমাদের কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ইউজ করার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা ক্ষেত্রে যোগ করা হয়। তো তোমার নিরাপদ যে কথাটা আমরা বলছি সেই কথার সাথে আরেকটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে আমাদের কম্পিউটারে যে ভাইরাসগুলো অ্যাটাক করে সেগুলো সাধারণত এই ভাইরাস মানে তো এক ধরনের সফটওয়্যার, তাই না? তাহলে সাধারণত ওই ক্ষতিকর সফটওয়্যার বলতে আমরা যদি বলতে চাই, সেক্ষেত্রে আমাদের সফটওয়্যার সম্পর্কে আগে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে সফটওয়্যার জিনিসটা কি? সফটওয়্যার জিনিসটা হচ্ছে এটা অনেকগুলো প্রোগ্রামের সমষ্টিতে একটা অ্যাপ্লিকেশন তৈরি হওয়া। তার মানে আমি অনেকগুলো প্রোগ্রাম দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা বলছি সফটওয়্যার, ঠিক আছে। এখন ওই সফটওয়্যার সাধারণত কী করে, সফটওয়্যার তো সাধারণত কোনো ইউজার, অর্থাৎ আমরা যারা কম্পিউটার চালাই আমরাই তো ইউজ করি, তাই না? তো এই ইউজার কি করবে, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে, তো সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশন রূপে আমরা ইউজ করব, ঠিক আছে। অর্থাৎ যে সফটওয়্যারগুলো হয় সেগুলো তো আসলে দুই ধরনের হয়, একটা হয়তো তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো আমরা যেহেতু এখানে সিস্টেম সফটওয়্যারের কথা বলছি না, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা বলছি, কিংবা সিস্টেম সফটওয়্যার হতে পারে। তাহলে ওই সিস্টেম সফটওয়্যারগুলো কী করে, ইউজাররা সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো অ্যাক্সেস করবে। এখন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো অ্যাক্সেস করবে সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সাধারণত সামঞ্জস্যপূর্ণ থাকে অপারেটিং সিস্টেমের সাথে, কারণ অপারেটিং সিস্টেম তো কী করে, আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে পরিচালনা করে। এখন সে অপারেটিং সিস্টেম আবার কী হয়, হার্ডওয়্যারগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ ওই হার্ডওয়্যারগুলোকে সচল রাখার জন্য মূলত আমার অপারেটিং সিস্টেম ইউজ করতে হয়।
তো এখানে মূল বিষয়টা হচ্ছে এই সফটওয়্যার, যদি আমরা এই ক্ষতিকারক সফটওয়্যার দিকগুলো চিন্তা করি, সেক্ষেত্রে সেই সফটওয়্যারগুলো সাধারণত অ্যাপ্লিকেশন সফটওয়্যার হয়ে হার্ডওয়্যারকে অ্যাটাক করে, কিংবা অপারেটিং সিস্টেমের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোকে অ্যাটাক করে। সেগুলোকে অ্যাটাক করা মানে হচ্ছে সেগুলোকে চলতে না দেওয়া, সেগুলোর যে মূল ফাইলগুলো থাকে সেই ফাইলগুলো নষ্ট করে ফেলা। এবং নষ্ট করে ফেললে অপারেটিং সিস্টেমের ফাইলগুলো আমি কম্পিউটার সিস্টেমকে চালাতে পারবো না, তখন কম্পিউটার সিস্টেম আমার এই বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে পরে আমি কম্পিউটার সিস্টেম আর চালাতে পারবো না। এছাড়াও যে ক্ষতিকারক প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন তথ্য চুরিও করে। তথ্য চুরি করে কিভাবে? সেই তথ্যগুলো সাধারণত তারা একটা টেকনিক অবলম্বন করে, সেটাকে বলা হচ্ছে এক ধরনের ফরম্যাটে রূপান্তর করে মূলত সেই তথ্যগুলোকে কি করা হয়, সে এই নিয়ে যায়। ঠিক আছে, তাহলে এই ক্ষতিকারক প্রোগ্রামগুলো সাধারণত আমাদের হয়ে থাকে মেলওয়্যার, তারপর যে ট্রোজান, তারপরে হলো ওয়ার্ম ভাইরাস ইত্যাদি। এই সফটওয়্যারগুলা অর্থাৎ এই যদি আমাদের কম্পিউটারের ভিতর থাকে, তাহলে আমাদের কম্পিউটারের বিভিন্ন সেই অপারেটিং সিস্টেমের ফাইল কিংবা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের যে ফাইলগুলো আছে সেগুলোকে তারা অ্যাটাক করে নষ্ট করে ফেলতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই মূলত এই আর কি করতে পারে এই ধরনের সফটওয়্যারগুলো? এই ধরনের ক্ষতিকারক সফটওয়্যারগুলো মূলত আমাদের তথ্যের ক্ষতি করতে পারে। তথ্যের ক্ষতি বলতে তথ্যগুলোকে এমন একটা ফরম্যাটে রূপান্তর করে ফেলবে যেটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে তথ্য হাতিয়ে নিতে পারে। যেমন তথ্যগুলো আমার কম্পিউটারে আছে, সেই তথ্যগুলো সরাসরি অন্য কম্পিউটারে কিংবা সে যেখান থেকে অ্যাটাক করেছে সে সেখানে কি করতে পারে, হাতিয়ে নিয়ে চলে যেতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে আবার সফটওয়্যারের ক্ষতি করতে পারে। যেমন বললাম, এই যে অ্যাপ্লিকেশনগুলো নষ্ট করে ফেলা, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে আমরা যেগুলো আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবন আমরা চালাই, সে সফটওয়্যারগুলোর যে মূল ফাইলগুলো থাকে সেই ফাইলগুলোতে অ্যাটাক করে ফাইলগুলোকে নষ্ট করে ফেলে। তো মূল ফাইলগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমরা অ্যাপ্লিকেশনটা চালাতে পারি না। ঠিক আছে, এছাড়াও আমাদের কম্পিউটার সিস্টেমের ক্ষতি করতে পারে। সিস্টেম বলতে যে আমরা অপারেটিং সিস্টেমের কথা বলছি, সেই অপারেটিং সিস্টেমের ফাইলকে নষ্ট করে দিতে পারে। তা আমার অপারেটিং সিস্টেমের ফাইল যখন নষ্ট হয়ে যায় তখন আমার পুরো কম্পিউটার সিস্টেমটাই অফ হয়ে যায়। ঠিক আছে, তো কম্পিউটার সিস্টেম যখন অফ হয়ে যায় তখন আমার পুনরায় কী করতে হবে, কম্পিউটার অপারেটিং সিস্টেম দিতে হবে। এছাড়া তো আমার কোনো উপায় নেই। তো মেলওয়্যারের আরও বেশ কিছু কাজ আছে, আমি একটু সেগুলো তুলে ধরছি। যে অপারেটিং সিস্টেম অর্থাৎ অপারেটিং যে ভুলগুলো আছে, অর্থাৎ আমার যে অপারেটিং সিস্টেমটা বানানো হয়েছে সেই অপারেটিং সিস্টেমে যদি কোনো ভুল থাকে সেটাকে আমরা বলি ডিবাগ। ঠিক আছে, অর্থাৎ আমার অপারেটিং সিস্টেম বানানোর সময় অনেকগুলো প্রোগ্রামের সমষ্টিতেই তো একটা অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে, তাই না? তাহলে এই যে সফটওয়্যারগুলোর মাধ্যমে যে অপারেটিং সিস্টেম তৈরি হলো, এই সফটওয়্যারে কোনো ধরনের ভুল আছে কি না, সে সফটওয়্যারের ভুলগুলো সে মূলত খুঁজে বের করে। তো ভাইরাসের কাজই হচ্ছে এমন, ভাইরাস অ্যাটাক করে কীভাবে? আসলে ভাইরাস অ্যাটাক করে হচ্ছে আমার অপারেটিং সিস্টেম কিংবা আমি যে সফটওয়্যারটা বানাবো সেই সফটওয়্যারে যদি কোনো ধরনের কোনো ধরনের ভুল থাকে, ঠিক আছে, অর্থাৎ আমার ওই অপারেটিংকৃত ভুল অথবা আমার যে বানানোর সময় কোনো ধরনের লিক থাকে কিনা, লিক থাকলে পরে আমার কি হয়, আমার মেলওয়্যার ধরনের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো অ্যাটাক করতে পারে। এছাড়া তারা কিন্তু অ্যাটাক করতে পারবে না। অর্থাৎ আমার কোনো ধরনের ফল্ট যদি হয়ে থাকে আমার সফটওয়্যারের মধ্যে, সেক্ষেত্রে তারা সেগুলোতে অ্যাটাক করবে। তো অ্যাটাক করার ফলে কি হয়, অ্যাটাক করার ফলে মূলত তথ্যগুলোকে নষ্ট করে দেয়। ঠিক আছে, অর্থাৎ আমার যে তথ্যগুলো থাকবে কম্পিউটার সিস্টেমের মধ্যে সেই তথ্যগুলোকে সে নষ্ট করে দেবে এবং তথ্যগুলো চুরি করে নিয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে এই মেলওয়্যারের যে একটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ককে সে নষ্ট করে দেয়। হার্ড ডিস্ককে নষ্ট করা মানে হচ্ছে হার্ডওয়্যারের তথ্যগুলা সে এমন একটা ফরম্যাটে রূপান্তর করবে যেটা আমরা সাধারণ ইউজাররা বুঝতে পারবো না। ঠিক আছে, আবার এগুলো সাধারণত এই যারা মেলওয়্যার তৈরি করে, যে মেলওয়্যার সফটওয়্যারগুলো তৈরি করে, তারা কিন্তু আবার অনেক মানে হাই লেভেলের প্রোগ্রামার। তো এরাই কিন্তু আবার তোমার অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো তৈরি করে থাকে। তো তোমার যখন কোনো একটা হার্ড ডিস্কে সে অ্যাটাক করবে এবং তথ্যগুলোকে নষ্ট করে দিবে, তখন পুনরায় সে তোমাকে একটা মেল দিবে। মেল দিয়ে তোমাকে বলবে
বা ওখানে একটা তোমার নোটপ্যাড নোট ফাইলের মধ্যে তোমাকে সে বলে দিবে যে তোমার এই তথ্যগুলা একটা ফরম্যাটে রূপান্তর হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। তুমি এই যদি সিআইএইচ যেটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে মূলত আমার এই মেলওয়্যার একটা ধরন আর কি। তো এই যে কোম্পানিগুলো বানায় এই ধরনের ক্ষতিকর প্রোগ্রামগুলো, তারা তোমাকে নোটের মধ্যে বলে দেয় যে ভয় পাওয়ার কোনো কিছু নাই, তোমার তথ্যগুলো সংরক্ষিত আছে, তুমি এই আমাদের এই সফটওয়্যারটা পেইড ভার্সনে কিনে নিলে এই ইনস্টল করলে তুমি তথ্যগুলো আবার রিকভার করতে পারো। এটা হচ্ছে তাদের একটা টেকনিক। মূলত এই বিষয়টা হচ্ছে এই যে অপারেটিং সিস্টেমের বলি আমরা, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বলি বা কিংবা আমাদের যে যাবতীয় তথ্যগুলো আছে তারা এই এনক্রিপ্টেড করে ফেলে, এটাকে বলে এনক্রিপ্টেড। অর্থাৎ আমার তথ্যগুলোকে সাধারণত মানুষ বোধগম্য না করা, অর্থাৎ আমরা বুঝবো না সেটা, তারা এমনভাবে সেটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেটা সাধারণ আমরা ইউজাররা বুঝতে পারবো না, সেটা প্রোগ্রামাররা বুঝতে পারবে, এবং সেখান থেকে আমরা তথ্যগুলো উত্তোলন করতে চাইলে আবার তাদের হেল্প নিতে হবে। তো এটা হচ্ছে তাদের একটা টেকনিক যে তাদের সফটওয়্যারগুলো আমাদেরকে কিনে নিতে হবে, এটা ব্যবসার একটা পলিসি আর কি। এরপরে আসছে মেলওয়্যারের প্রকারভেদ সম্পর্কে। ঠিক আছে, আমরা যে মেলওয়্যারগুলোর কথা বলছি, মেলওয়্যারগুলো আসলে তিনভাবে কম্পিউটারকে অ্যাটাক করতে পারে। একটা হচ্ছে কম্পিউটার ভাইরাস রূপে, এই কম্পিউটারে যখন অ্যাটাক করে অর্থাৎ যেটাকে আমরা ভাইরাস বলি, কম্পিউটারে যখন অ্যাটাক করবে সেটা কার্যকরী যে ফাইলগুলো আছে, তার মানে অপারেটিং সিস্টেমের যে ফাইলগুলো আছে সেগুলোকে নষ্ট করে ফেলতে পারে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যেটাকে আমরা ওয়ার্মিং টাইপের এই ভাইরাস বলি, ওয়ার্মিং টাইপের মেলওয়্যার বলি, সেগুলো কী করে আসলে, সেগুলো হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে কিন্তু কম্পিউটারে প্রবেশ করে। নেটওয়ার্ক সিস্টেম বলতে কি, নেটওয়ার্ক সিস্টেম বলতে আমরা যখন এই ইন্টারনেটের সাথে কানেক্টেড হই অর্থাৎ ইন্টারনেট চালাই, হ্যাঁ, তো তখন এই নেটওয়ার্ক সিস্টেমের সাথে আমরা কানেক্টেড হই, তখন এই ইন্টারনেট ইউজ করার ফলে এই সফটওয়্যারগুলো বা এই ক্ষতিকারক সফটওয়্যারগুলো কী করে আমাদের কম্পিউটারের ভিতর প্রবেশ করে। আমরা যখন কোনো একটা লিঙ্কে ক্লিক করব কিংবা কোনো একটা ইমেজে ক্লিক করব, তারপর হয়তো বা এমন একটা মানে ক্ষতিকারক এই ওয়েবসাইটের ঠিকানা আছে যেখানে আমি ক্লিক করার সাথে সাথে সে আমার কম্পিউটারের ভিতর ঢুকে গেল, আমি বুঝতে পারবো না। তো যখন আমার কম্পিউটারটা বিভিন্ন অ্যাকশন ক্রিয়েট হবে খারাপ দিকগুলা, তখন আমি বুঝতে পারবো আমার কম্পিউটারটা ভাইরাস ইফেক্টেড হয়েছে। তো এরই মধ্যে যদি আমার কাছে শক্তিশালী কোনো অ্যান্টিভাইরাস থাকে, সেক্ষেত্রে আমার মেলওয়্যারগুলো কী করতে পারে না, আমার কম্পিউটার সিস্টেমের মধ্যে অ্যাটাক করতে পারে না, অর্থাৎ ঢোকার আগে সেগুলো বাধাপ্রাপ্ত হয়। আরেকটি বিষয় হচ্ছে কম্পিউটার সিস্টেমে আমরা যেটা থ্রোজান এবং হর্স নামে যে ভাইরাসগুলোর কথা বলছি, সেই ভাইরাসগুলো কিন্তু এই মানে ভালো সফটওয়্যারের ভেসে কিন্তু লুকিয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এগুলো কিন্তু ক্ষতিকর সফটওয়্যার, অর্থাৎ আমার ফাইলকে নষ্ট করে দেয়, ফাইলগুলো চুরি করে। কিন্তু এই হর্স এবং ট্রোজান টাইপের যে ভাইরাসগুলো আছে, এগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেখে মনে হবে না যে এগুলো আসলে ভাইরাস, কিন্তু এগুলা প্রাথমিকভাবে এগুলো ওই কম্পিউটার সিস্টেমের মধ্যে কোনো ক্ষতি করবে না, এগুলো কিন্তু কম্পিউটার সিস্টেমের বিভিন্ন ফাইলের মধ্যে লুকিয়ে থাকবে। ঠিক আছে, তো লুকিয়ে থাকলে পরে এই মানে সাডেন একটা সময় পরে এদের কম্পিউটার সিস্টেম সফটওয়্যারের মধ্যে সিস্টেম করা আছে, কত সময় পরে তারা ফাইলগুলোকে আস্তে আস্তে নষ্ট করবে। ঠিক আছে, তাহলে মূলত এই ধরনের সফটওয়্যারগুলো মূলত এই আমাদের কম্পিউটারের ক্ষতির কারণ, এবং এগুলো কিন্তু আমাদের আনঅথরাইজড অ্যাক্সেসের কারণে কিন্তু হয়ে থাকে। আমরা যদি আনঅথরাইজড অ্যাক্সেস না করি, সেই ক্ষেত্রে কম্পিউটার সিস্টেমের মধ্যে কিন্তু ভাইরাস ঢোকাটা ইম্পসিবল। হ্যাঁ, তো এই হচ্ছে মূলত আমার ম্যালওয়্যারের মধ্যে আজকে এই কম্পিউটার ভাইরাসের যে প্রকারভেদগুলো আছে সেগুলোর একটা চার্ট। আরেকটা জিনিস হচ্ছে অর্থাৎ এই যে সফটওয়্যার ভাইরাসগুলোর কথা আমরা বলি, অর্থাৎ এই খারাপ ভাইরাস, খারাপ ক্ষতিকর প্রোগ্রাম কিংবা ভাইরাস, সেই ভাইরাসগুলো কিন্তু এই বিভিন্ন টাইপসের হয়ে থাকে। তার মধ্যে এই যেমন রানসামওয়্যার ভাইরাস আমরা জানি, এই সারা বিশ্বের মধ্যে বিভিন্ন ব্যাংকে অ্যাটাক করেছিল 2-3 বছর আগে। তো এই ধরনের অনেক মানে বড় বড় এই ক্ষতিকারক প্রোগ্রাম আছে বা ভাইরাস আছে, যেগুলা সাধারণত ওই অনেক টপ লেভেলের যেই প্রোগ্রামারগুলো আছে তারা কিন্তু এগুলা করে থাকে। এছাড়াও আমরা যে ভাইরাসগুলোকে সচরাচর সবচেয়ে বেশি চিনি, সেগুলো হচ্ছে মেলওয়্যার টাইপের ভাইরাস। তার মানে পৃথিবীতে সবচেয়ে বেশি তৈরি হয় হচ্ছে মেলওয়্যার টাইপের ভাইরাসগুলো। অর্থাৎ এই ভাইরাসগুলো দিয়ে খুব সহজে কম্পিউটারের মধ্যে ঢুকে যাওয়া যায় এবং খুব সহজে তথ্য চুরি করা যায়। ঠিক আছে, এই জন্য এই
এবং তথ্যগুলোকে নষ্ট করে দেওয়া যায়। এই জন্য এই সফটওয়্যারগুলো সবচেয়ে বেশি তৈরি হয়, ঠিক আছে। এবং এগুলো কম্পিউটারের মধ্যে ঢুকলে খুব দ্রুত গতিতে কিন্তু ছড়িয়ে পড়ে। যেমন ভাইরাস মানে কি, অনেক দ্রুত গতিতে ছড়িয়ে যাওয়া। তো এই ভাইরাসগুলো কী হয়, একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে ঢোকার সাথে সাথে কম্পিউটার সিস্টেমের যতগুলো ড্রাইভ থাকে সবগুলো ড্রাইভের মধ্যে এবং যতগুলো ফাইল থাকে সবগুলো ফাইলের মধ্যে কিন্তু খুব দ্রুত গতিতে কী হয়, মানে ছড়িয়ে পড়ে। আবার সেই তথ্যগুলো কিন্তু উদ্ধারও করা যায়। বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে আমরা চাইলে এই সফটওয়্যারগুলোকে উদ্ধার করতে পারি। অথবা এই যে ভাইরাসটা অ্যাটাক করবে, যে মেলওয়্যার টাইপের ভাইরাসটা অ্যাটাক করবে, সে মেলওয়্যার টাইপের ভাইরাসের এই অর্থাৎ অ্যান্টি মেলওয়্যার যেটাকে বলে, অ্যান্টি মেলওয়্যার দিয়ে কিন্তু আমরা বা অ্যান্টিভাইরাস দিয়ে কিন্তু সেগুলোকে উদ্ধার করতে পারি। সেটা একটা এই প্রিমিয়াম একটা প্রসেসে হয়ে থাকে। প্রিমিয়াম প্রসেস বলতে সেই সফটওয়্যারগুলো আমাদেরকে প্রিমিয়ামলি কিনে নিতে হবে, সেক্ষেত্রে আমরা সেগুলো দিয়ে তথ্যকে পুনরুদ্ধার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্ত। আজকে আমরা তৃতীয় অধ্যায়টা মোটামুটি শুরু করলাম এবং অনেকগুলো বিষয় আসছে। আমি সংক্ষেপে আলোচনা করছি, তোমরা বই একটু বিস্তারিত পড়বা, পড়লে একটু বুঝবা। যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে কিংবা সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে দিবা। আর পরবর্তীতে আমরা তাও থার্ড চ্যাপ্টারের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আগামী ক্লাসের শুভকামনা রইল এবং সবাই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।